সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলাফল নির্ধারিত ছিল, তবুও ভোটে অংশগ্রহণ করে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী অলি আহমদ। অন্যদিকে জয় পরাজয়ের প্রচলিত হিসাবের বাইরে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে রাজনৈতিক বার্তা দেওয়ার একটি সুযোগ হিসেবে দেখছে জামায়াত নেতারা। তাদের ভাষ্য, রাষ্ট্রপতি নির্বাচনও যদি একক প্রার্থী দিয়ে আনুষ্ঠানিকতায় পরিণত করা হয়, তাহলে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতির যে প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণ হবে না। প্রশ্ন হচ্ছে, জয় পরাজয় নির্ধারিত থাকার পরও এই নির্বাচন কেন? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাষ্ট্রপতি নির্বাচন 255 বনাম 88। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, রেজাউল করিম রনি, সম্পাদক জবান, এবং অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জামায়াত ইসলামী। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। অংশ নেওয়ার জন্য কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল। জাতীয় সংসদে উষ্ণ অভ্যর্থনা। প্রাতিষ্ঠানিক রূপে গণতন্ত্র বিজয়ীকে পরাজিত প্রার্থীর অভিনন্দন। তৃণমূল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর উপদেষ্টার পাশাপাশি সামলাবেন দলের সাংগঠনিক দায়িত্ব। বহুপাক্ষিক মঞ্চ নয়, ভারতের আমন্ত্রণে তারেক মোদি দ্বিপাক্ষিক বৈঠক চায় বাংলাদেশ। আগের চেয়ে ঢাকার উদ্বেগ বেশি অনুধাবন করছে দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কলকাতায় আগুনে নিহত দুজনের গ্রামের বাড়ি সাতক্ষীরায় মাতম। 7 বাংলাদেশির মরদেহ হস্তান্তর শুক্রবার। অভিযানে অসঙ্গতি মেলায় 8টি হোটেল সিলগালা। এবং পরিবেশ ধ্বংস, মাদকসহ নানা অপকর্মে জড়িত রোহিঙ্গারা অর্থনীতির ওপর তৈরি করেছে বড় চাপ, বললেন সেনাপ্রধান। 2 বছরের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাষ্ট্রপতি নির্বাচন 255 বনাম 88। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল, বিএনপির মহাসচিব 23তম রাষ্ট্রপতি হলেন। 35 বছর পর এই নির্বাচনটি হলো সরাসরি ভোটে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হলো। কেমন দেখলেন? আর এই নির্বাচনের তো ফলাফল একেবারে নির্ধারিতই ছিল, তারপরেও এই নির্বাচনটি কেন আসলে করা লাগলো? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে আমি মনে করি। দীর্ঘ প্রায় 35 বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন জাতি দেখতে পেয়েছে। এটি প্রমাণ করে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারায় প্রবেশ করল। তো যাই হোক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে তিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আজ। এই জন্য আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি তাকে অভিনন্দন জানানোর সাথে সাথে বলতে চাই, দীর্ঘ তার যে রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক অভিজ্ঞতা তার যে রয়েছে, সেই অভিজ্ঞতা নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার একটা সর্বোচ্চ পর্যায়ে মানে বঙ্গভবনে তিনি প্রবেশ করতে যাচ্ছেন। তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দেশ এবং সংবিধানের অভিভাবক হিসাবে তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করবেন, এটাই আমাদের সকলের প্রত্যাশা। এখন আপনি বলেছেন এই নির্বাচনটা কেন এত গুরুত্বপূর্ণ বা প্রতিযোগিতামূলক হলো। আপনি দেখেন, প্রথমে আপনি উল্লেখ করেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী যে দেশের পরিস্থিতি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার যাত্রা শুরু করেছে, এবং একটা উন্নয়ন এবং গণতন্ত্রের পথে আমরা নতুন করে এই যাত্রাটা শুরু করেছি। এখানে জনগণের প্রত্যাশাটাও অনেক বেশি, এবং সবখানেই প্রতিযোগিতা হওয়া উচিত বলে আমরা মনে করি। আপনি নিজেও বললেন যে এটা মানে ফলাফলটা পূর্ব নির্ধারিত ছিল। তো স্বাভাবিকভাবেই সংসদীয় ব্যবস্থায় সংসদ সদস্যরাই ভোট দেয় রাষ্ট্রপতি নির্বাচনে। সেখানে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। তা বিএনপির সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, সেটাই স্বাভাবিক এবং এটা পূর্ব নির্ধারিত। তারপরেও বিরোধী দল
সেখানে প্রার্থী দিয়ে অংশগ্রহণ করেছে, আমরা এটাকে স্বাগত জানিয়েছি। এর মধ্য দিয়ে গণতন্ত্রের যে সৌন্দর্য সেটা ফুটে উঠেছে এবং একই সাথে প্রতিযোগিতামূলক যে রাজনীতি সেটাও কিন্তু আজকে আমাদের সামনে আজকে প্রতিভাত হয়েছে। তো আজকে সেই কথা আমরা বলতে চাই যে ভোটের মাধ্যমে জনগণের জনপ্রতিনিধিরা তাদের সাংবিধানিক যে দায়িত্বটা পালন করেছেন, নির্বাচনে বিজয়ী যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাও গণতন্ত্রকে অর্থবহ করে তোলে। এই নির্বাচনের মধ্য দিয়ে সেটাই কিন্তু এসছে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আমরা কোনো বিভাজন চাই না, যেটা হয়েছে সেটা তো হয়েছে, নির্বাচনের প্রতিযোগিতা থাকবে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হলো আসলে? আপনি যেটা বললেন যে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, বিএনপির মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি হবেন, এটা তো একটা একেবারে অনুমেয় ছিল বা একটা নিশ্চিতই বলা ছিল। খালি শুধুমাত্র গণতন্ত্রের সৌন্দর্যের বাইরে আর কিছু আছে কিনা? না, অবশ্যই গণতন্ত্রের সৌন্দর্যের বাইরে আর কি, এই যে দেশ যে আবার একটা রাজনৈতিক প্রতিযোগিতায় ফিরেছে, সুষ্ঠু প্রতিযোগিতায়, সেটা তো প্রমাণিত হয়েছে, এটা তো নো ডাউট, এটা কোনো ইয়ে নেই। হ্যাঁ, বিরোধী দল থেকে এখন গত কয়েকদিন থেকে আমরা কিছু বক্তব্য শুনছিলাম যে 70 অনুচ্ছেদ, সংবিধানের 70 অনুচ্ছেদ যদি না থাকতো তাহলে হয়তো তারা বলতেন যে ফলাফলটা এরকম নাও হতে পারতো। কিন্তু এইটা মনে করার কোনো কারণ নাই যে এখানে বিএনপি সরকার ক্ষমতায় আছে, কেবলমাত্র বিএনপি সরকার ক্ষমতায় এসছে। বিএনপির 70 অনুচ্ছেদ না থাকলেই আপনার সেখানে বিএনপির সংসদ সদস্যরা বিএনপির প্রার্থীর এগেনস্টে ভোট দিয়ে দিবে, এমন মনে করার কোনো কারণ নাই। তো এখন যে জিনিসটা এখানে সামনে এসছে যে বলছে যে এটা তো জুলাই সনদে ছিল। হ্যাঁ, আমি যেটা বলতে চাই, যখন আমরা এই জুলাই সনদের আদলে মানে আঙ্গিকে আমরা সংবিধানটা পরিবর্তন করার জন্য কমিটি গঠন করতে চাইলাম, তখন বিরোধী দল কিন্তু সেখানে নাম দিল না। সেই সময় যদি তারা নামটা দিত, প্রথম অধিবেশনের শেষ দিকে যখন নামটা চাওয়া হলো, তাহলে কিন্তু সেই সংবিধান পরিবর্তনের, জুলাই সনদের আলোকে সংবিধান পরিবর্তনের অনেক বিষয় কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে চলে আসতো। এখন এসে যদি তারা এই কথাটি বলতো তাহলে এটা ধপে টিকতো। কিন্তু যেখানে তারা নামই দিল না, জুলাই সনদের আঙ্গিকে এই সংবিধান পরিবর্তনের দিকে তারা যেতেই চাচ্ছে না, আমাদেরকে বাধা দিচ্ছে, এখন এসে বলতেছে যে 70 অনুচ্ছেদ থাকা অবস্থায় মানে এই নির্বাচনের ফলাফল তো এরকম হবেই। তো এই জন্য তো বিরোধী দলই দায়ী, বিরোধী দলই দায়ী। তো আজকে এই 70 অনুচ্ছেদ পরিবর্তন না হওয়ার কারণে এই প্রেসিডেন্ট নির্বাচন ঝুলে থাকবে, এটাও তো হতে পারে না। তো এটা তাদের স্ববিরোধী রাজনীতিরই বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। প্রিন্স ভাই আপনার কাছে আবার আসবো, রনি ভাই আপনার কাছে একটু পরে আসি, আগে আতিক ভাইয়ের বক্তব্যটা শুনে নিই। 70 অনুচ্ছেদ যদি না থাকতো তাহলে কি এমন মানে অর্জন করতো বিরোধী দল এই রাষ্ট্রপতি নির্বাচনে? দেখুন, অর্জনের অনেক কিছু ছিল। ধরো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তো বিএনপিতে এসেছেন অন্য দল ঘুরে, আগে জাতীয় পার্টি করতেন, সেখান থেকে বিএনপিতে এসেছেন। ওলি আহমেদ সাহেব কিন্তু জাতীয় পার্টি না, একসময় ছিলেন, কখনো না, না না, উনি তো কখনো জাতীয় পার্টি ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়ন করেছেন, ওলি আহমেদ জাতীয় পার্টি তিনি কখনোই করতেন না। আচ্ছা, ওলি আহমেদ সাহেব অবজেকশনেবল কথা। আচ্ছা, ওলি আহমেদ সাহেব তো রাজনীতি করেছেন একদম জিয়াউর রহমানের সাথে শুরু থেকে, কিন্তু একাধিকবার তিনি সেখানে, মানে যদি বলা যায় যে বিএনপির একদম জেনুইন ব্যক্তি ছিলেন কিন্তু ওলি আহমেদ সাহেব। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান সেখানে ছিল। তো যদি সুযোগ থাকতো, কারণ আপনি সুযোগ নাই কি হতে অনুমান করে বলা যাবে না, কিন্তু জনগণ আশা করেছিল যে এই জায়গাটা আমাদের সংস্কারটা আসবে। দেখুন, আমরা তো জানতামই না। ধরুন, আমি ছাত্র রাজনীতি থেকে এখন প্রায় 30 বছর আমার রাজনৈতিক জীবন, আমরা এই প্রথম একটা দেখলাম রাষ্ট্রপতি ইলেকশন হচ্ছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বলি, কিন্তু রাষ্ট্রের সবচেয়ে যে সম্মানজনক জায়গাটা, রাষ্ট্রের যিনি গার্ডিয়ান, তার জায়গায় কিন্তু অটোমেটিক্যালি ইলেকশন সেখানে জানতো না মানুষ যে এখানে আসে ইলেকশন করে কারা ভোট দেয়, কে সেখানে ভোটার। এবার বিরোধী দলের এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা সেখানে ইয়ে করা, গতিশীল করা এবং নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করে যে সব জায়গায় একটা অবস্থান তৈরি করা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, মানুষ এখন জানছে এই সুবাদে আমাদের কারণে যে না, এই জায়গাটা ইলেকশন হয় এবং ইলেকশন কারা করেন, এবং মানুষ তাও জানছে যে ইলেকশনটা ফলাফলটা আগে নির্ধারিত, এটা একটা সময় ব্যয় হয়, প্রক্রিয়াটা এরকম যে আপনি ফলাফলটা আগে জানছেন সেখানে কি হতে পারে। তো দেখুন, তারপরও যেহেতু যেটা প্রিন্স ভাই বললেন যে বিরোধী দল হলো দায়ী করেছেন, দেখুন যেখানে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা আর্টিকেল 70-কে আমরা সংশোধন করতে করে যাতে করে এমপিরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তা কিন্তু হয়নি। এখন আজকে আবার চিফ হুইপ বললেন যে ভবিষ্যতে ওনারা সংশোধন করবেন, তার মানে ভবিষ্যৎটা 5 বছর পরে আসবে। মানে এটা হলো আমাদের বাস্তবতার, মানে কমিটমেন্টের জায়গাটা আসলে। আপনি একটা জিনিস করে ফেলেছেন,
করে বলছেন আমরা আগামী দিনে করব। মানে আপনি আগামী দিনে কোন সিচুয়েশন আসবে আদৌ সেটা হবে কি না, এখন জনগণের আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশা আপনি ধারণ না করে আপনি আফটার 5 ইয়ার্স ধারণ করবেন, এটি আসলে বাংলাদেশের রাজনীতিতে বিগত অভিজ্ঞতা সেটা আমাদেরকে বলে না। তেমন আরেকটা যেটা হলো যে আমাদের সব ভোট হয় গোপনে, এই ভোটটা হলো প্রকাশ্যে, তাও দেখা যাচ্ছে কে কাকে ভোট দিচ্ছেন, এটা আমরা আসলে বুঝি না। কি এটা কোনো ভয়ের কারণে যে সরকারি দলের এমপিরা আসলে বিরোধী কাউকে ভোট দিয়ে দিচ্ছেন কিনা, এটা তো আমরা দেখি না এরকম যে প্রকাশ্যে ভোট দিচ্ছেন। অলওয়েজ সব ভোট গোপনে হয়, কিন্তু এটা পার্লামেন্টে রাষ্ট্রপতি ইলেকশনে ভোট প্রকাশ্য হচ্ছে, আসলে আমরা জানি না এটা কি শুধু সেখানে ছিল। দেখুন আমরা যেটা বলেছি যে যেটা প্রিন্স ভাই বললেন যে আমরা সংস্কার চাইনি, আমরা জনগণকে প্রতিনিধিত্ব করছি। দেখুন 180 দিন হয়েছে না সরকারের, আমাদের জুলাই সনদে কী ছিল যে 180 দিনের মধ্যে আমাদের সংস্কার প্রক্রিয়া শেষ করতে হবে, তাই তো ছিল সেখানে। সরকার যদি সংস্কার পরিষদের শপথটা টাইমলি গ্রহণ করতেন, এই রাষ্ট্রপতি ইলেকশনটাও কিন্তু আমাদের সংস্কার হয়ে এখন জনগণের প্রত্যাশা আলোকে ভোটটা সেখানে হতো। তো দায়টা তো আসলে সরকারের, আমরা দায় কিভাবে? সরকার যদি সংস্কার পরিষদের শপথটা গ্রহণ করতেন, এখন এই জায়গায় আসে আর বহু সংস্কার হয়ে যেত। এখন জনগণের ম্যান্ডেটটা হলো সংস্কারের পক্ষে, রিফর্মের পক্ষে। বিএনপি 17 বছরের আন্দোলন ছিল সংস্কারের জন্যই, 31 দফা ছিল কিন্তু ওনাদের সংস্কার, সব বয়ান ছিল সংস্কারের। এখন ওনারা এসে সংশোধন করলেন। জনগণ কিন্তু জুলাই সনদে ম্যান্ডেটটা কিন্তু কোনো সংশোধনের জন্য না, জনগণের ম্যান্ডেটটা ছিল সংস্কারের জন্য। এখন বিএনপি যখন সংস্কারের পরিবর্তে সংশোধনটা এনেছেন, এখন বিরোধী দল কেন, হ্যাঁ সরকারি দল হয়তো তারা সমর্থন পেয়ে তাদের জনগণের সমর্থন তো 5 ইয়ার্স লাগবে না ভাবতে পারে, আমরা মনে করি না। 70% জনগণের সাথে যে একটা উল্টো নীতি কিংবা একটা প্রতারণার আশ্রয় নেওয়া, আমরা সবাই গণভোটে ভোট দিতে বললাম, আবার আমরা এসে প্রত্যাখ্যান করলাম। আমরা মনে করি বিরোধী দল তার রাজনৈতিক সঠিক অবস্থানে আছে, আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি, জনগণ সংস্কার চায়, সেই সংস্কার সংবিধান সংশোধনের এই কমিটিতে হবে না বলেই আমরা এই পাতানো কমিটিতে আমরা অংশগ্রহণ করিনি। জি, আপনার কাছে আবার আসবো। রনি ভাই, যেটি 70 অনুচ্ছেদ যদি না থাকতো তাহলে কি হতো একটা ধারণা আতিক ভাই দিয়েছেন। আতিক ভাই বলছেন যে অলি আহমদ বিএনপির একবারে পোড় খাওয়া নেতা ছিলেন, জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন, সবাই তাকে চিনে, হয়তো 70 অনুচ্ছেদ না থাকলে তিনি আরো ভোট পেতেন, এটি হয়তো তিনি বলতে চেয়েছেন। আর সব নির্বাচন গোপনে ভোট হয়, সব ভোট গোপনে হয়, কিন্তু এই রাষ্ট্রপতি ভোটটা প্রকাশ্যে কেন হলো, এতে তিনি ভয়ের কথা উল্লেখ করেছেন। আসলে ভয়ের কারণেই কিনা যে কোন সংসদ সদস্য আবার অন্য বিরোধী দলকের প্রার্থীকে ভোট দিয়ে দেয় কিনা, আপনার কাছে কি মনে হয় 70 অনুচ্ছেদ না থাকলে কি এমন লাভটা হইতো বিরোধী দলের? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন 70 অনুচ্ছেদ বন্ধ করা হবে, বাতিল করা হবে, এটা অনেক আগেই ঘোষণা দেওয়া হয়েছে। এটা 31 দফায় যেরকম আছে, নির্বাচনী ইস্তেহারে আছে, এবং সংসদে জনাব সালাউদ্দিন আহমেদ একাধিকবার বলেছেন। কিন্তু এই বাদ দেওয়ার প্রক্রিয়াটা কি? বাদ দেওয়ার প্রক্রিয়াটা হলো সংবিধান সংশোধন বা সংস্কার, এইটার যে কমিটি বা এটার পার্লামেন্টারি পদ্ধতির মধ্য দিয়ে করতে হবে। সংবিধান সংশোধন করা, একটা উদাহরণ দেই, ধরুন 85 সংশোধনী যে শেখ হাসিনা করছিল, করার মধ্য দিয়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে শুরু করে বাতিল করে দিয়ে এখানে একটা সাংবিধানিক ফ্যাসিবাদ যে কায়েম করছিল, এবং আদালত গণঅভ্যুত্থানের পরে যখন এই রায়টা বাতিল করে, তখন কিন্তু আদালত তার রায়ে বলে নাই যে এটা হাসিনা ফ্যাসিবাদী কায়দায় করছে, এই কারণে এটা অবৈধ। আদালত কি বলছে? আদালতের ভাষ্যটা কি? আদালতের ভাষ্যটা হলো এটা অসাংবিধানিক, এই জন্য এটা বাতিল। তার মানে আপনি যদি সংবিধান সংশোধনও করতে চান, সংস্কারও করতে চান, সেই প্রক্রিয়াটা হইতে হবে সাংবিধানিক। তো সাংবিধানিক প্রক্রিয়াতে কিভাবে সংবিধান সংশোধন হয়? পার্লামেন্ট, থ্রু দ্য পার্লামেন্ট হয়। তো পার্লামেন্টে আপনি আছেন, আরও অন্যান্য বিরোধী দল আছে, স্বতন্ত্র সংসদ সদস্যরা আছে, ওনারা মিলে এটা সংশোধন করবেন। করার মধ্য দিয়ে আমরা মুজিবীয় হাসিনার কাঠামোর যে সাংবিধানিক ফ্যাসিবাদ, সেখান থেকে বের হয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশের বা সংবিধান প্রণয়নের পথে যাত্রা শুরু করব। এইটা হলো লেজিট বা বৈধ সাংবিধানিক পদ্ধতি বা ডেমোক্রেটিক পদ্ধতি। এর বাইরে অন্য কোনো পদ্ধতি অনুসরণ করার সুযোগ আসলে এই পার্লামেন্টের নাই। কারণ হলো বিগত তত্ত্বাবধায়ক সরকারটাও যদি আপনি দেখেন, ইন্টারিমের গভর্নমেন্টের কথা বলছি, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেইটাও কিন্তু এই সংবিধানের আলোকে গঠিত হয়েছে। 106 নিয়ে আসছে, যদিও জামাত এবং তখন দল হয় নাই, এনসিপি, নাগরিক কমিটি ছিল, বিএনপি এবং গণঅভ্যুত্থানে সমস্ত মানুষের সমর্থন ছিল, তারপরেও তাকে কিন্তু 106 নিয়ে আসতে হয়েছে। তো ফলে
এখন 70 অনুচ্ছেদ নিয়ে যে বিতর্কটা, এটা বহু পুরানা বিতর্ক, কিন্তু এই বিতর্ক থেকে বের হওয়ার পদ্ধতিটা এখানে বের হইতে হবে। 70 অনুচ্ছেদ কলঙ্কিত শুধু এই কারণে না, এই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের কারণে না, এন্টার ডেমোক্রেটিক প্র্যাকটিসের জন্য 70 অনুচ্ছেদকে যে কোনো মূল্যে আপনার এখান থেকে বিতাড়িত করতে হবে, বিদায় করতে হবে, এখানে রাখা যাবে না। এই ব্যাপারে মোটামুটি গণতন্ত্রপন্থী সমস্ত মানুষের একটা ঐক্যমত আছে। কিন্তু সেই প্রক্রিয়াটা, আমি আবারও বললাম যে সেই প্রক্রিয়াটা হইতে হবে পার্লামেন্টের প্রসেস, মানে সাংবিধানিক লেজিট প্রসেসের মধ্যে দিয়ে। এখন লেজিট প্রসেস শুরু হওয়ার আগেই এই নির্বাচনটা, রাষ্ট্রপতি নির্বাচনটা হয়েছে। ফলে যেই কারণে, যেহেতু বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যে ফাংশন করতে গিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকারকে যেই কারণে সংবিধান মানতে হয়েছে, একই কারণে এই পার্লামেন্টকেও 70 অনুচ্ছেদ, এখনো পর্যন্ত 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার মধ্যেই ফাংশন করতে হয়েছে। কিন্তু 70 অনুচ্ছেদ না থাকলে জামাতের প্রার্থী যিনি যে ভোট পেয়েছেন এর চেয়ে বেশি ভোট পাইতেন কি না, সেইটা আসলে মানে বলার আর এটা ব্যাখ্যা করার অবকাশ রাখে না। কারণ এখানে 2-4টা ভোটের হেরফের হইলেও হইতে পারতো, কিন্তু সাধারণত দলীয় ভোটার যারা, বিএনপি সংসদ সদস্য যারা বা জামাতের যারা, তারা তাদের দলীয় যে প্রার্থী তাকে মানে ভোট দিতেন। 2-1টা ব্যতিক্রম হতো। ব্যতিক্রম হওয়ার ক্ষেত্রে হয়তো শুধুমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য যারা, তাদের ভোটে হয়তো একটু হেরফের হইতো, মানে বেশি ভোট হয়তো বিরোধী দল পাইতো বা বিএনপি হয়তো আরেকটু অন্যরকম ভোট পাইতো। কিন্তু দলীয় সংসদ সদস্যের ভোট 70 অনুচ্ছেদ যদি ধরে নাও থাকতো, এর চেয়ে হেরফের হইতো বলে মনে হয় না। এটা গেল একটা আপনার প্রশ্নের উত্তর। আর এই বিষয়ে আমি যে আলাপটা করছিলাম যে রাষ্ট্রপতি কে হবেন, যখন নানা সময় প্রশ্ন করা হলো, আমি বলি নাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবেন। ইভেন তাকে মনোনয়ন দেওয়ার পরেও বলিনি। কেন? আমরা বলতেছিলাম যে এমন একজন ব্যক্তিকে বেছে নেওয়া হবে এবার রাষ্ট্রপতি হিসেবে, যিনি দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের জন্য একটা আইকনিক ফিগারে নিজেকে পরিণত করেছেন, যিনি বাংলাদেশকে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য একটা নির্ভরযোগ্য ব্যক্তি হিসাবে ফাংশন করতে পারবেন, এরকম একজন ব্যক্তিকে বেছে নেবেন। এখন আপনি চিন্তা করে দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এন্টার সময়ের ফাইট, বেগম খালেদা জিয়া জেলে, তারেক রহমান আজকে যিনি প্রধানমন্ত্রী, নির্বাচনে, এখানে প্রিন্স ভাই এখানে আছে, এন্টার ডেমোক্রেটিক ফাইটটা কিভাবে উনি চালায় গেছে। ফলে এইটা, এবং আরেকটা যার লোকজন যে বলে যে বিএনপি একটা পরিবারতান্ত্রিক দল, বা এই পরিবারের প্রধান একজন জেলে, আরেকজন আপনার প্রবাসে, সেই দল তো আক্ষরিক অর্থেই, প্র্যাকটিক্যালি, থিওরিটিক্যালি সমস্ত অর্থে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিড দিয়েছেন এবং সমন্বয় করেছেন। পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলন, যে আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ একঘরে হইলো, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী একটা জাতীয় ফর্মুলা তৈরি হলো, পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের দিকে যাত্রা শুরু হলো। এই পুরা প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি দেখেন মির্জা ফখরুল ইসলামের এই যে আনকম্প্রোমাইজিং ক্যারেক্টার, হ্যাঁ, ডেমোক্রেসির ব্যাপারে, এইটা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে একটা প্রাতিষ্ঠানিক আকাঙ্ক্ষায়, হ্যাঁ, আপনার পরিণত করার ক্ষেত্রে একটা সিম্বলিক ফিগার আকারে যে আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পারবেন। এবং ওনার প্রতি আপনার আওয়ামী লীগের লোকের সমীহ আছে, বিএনপি পার্টিজান লোকের কথা তো আলাদা, তারা নিজের দল, সেটা থাকবেই। ইভেন আপনি আজকে দেখবেন যে আজকে বিরোধী দলকে অভিনন্দন জানাইতে হয় যে ওনারা এই পুরা ডেমোক্রেটিক প্রক্রিয়াটাকে সহযোগিতা করেছেন, অভিনন্দন জানিয়েছেন। এবং এই সুন্দর পরিবেশে, এখন আলোচনা সমালোচনা যাই হোক, পুরা পরিবেশে তারাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। ফলে আমি তাদেরকে অভিনন্দন জানাই। এবং তারাও এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই পুরো আন্দোলন সংগ্রামে, হ্যাঁ, ভাই 30 বছর যাবত আন্দোলন সংগ্রাম করেন, হ্যাঁ, ওনারা নিশ্চয়ই জানেন, দেখবেন যে এইটা দলীয় রাজনীতি যারা করেন, মানে আওয়ামী লীগ ছাড়া, হ্যাঁ, তাদের প্রত্যেকের একটা আস্থা ভরসার জায়গায় উনি যেরকম ছিলেন, নির্দলীয় যারা, যে যখন আমরা দেখুন আই হেট পলিটিক্স জেনারেশন যারা, তাদের কাছেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন এক্সেপশনাল ছিলেন। আপনার কাছে আবার আসবো প্রিন্স ভাই। বিএনপি সবসময় সংস্কারের কথা বলতো, কিন্তু নির্বাচনে বিএনপি যখন জিতার পরে তারা সংস্কারের কথা না বলে তারা এখন সংশোধনের দিকেই যাচ্ছে বা এগোচ্ছে, সেটাই আতিক ভাই বললেন। আর যে গণভোটের কথা, যে গণভোটের পরে বিএনপি জাতিসংঘে প্রতারণা করেছে, 70% মানুষ যে ম্যান্ডেট দিয়েছিল সেই মানুষের ম্যান্ডেটকে তারা তুচ্ছতাচ্ছিল্য করেছে বা মানেই নাই। এবং বিরোধী দল এখন যে পথে হাঁটছে সেটি সঠিক পথ, জনগণ তাদের সাথেই আছে, সেটাই বলতে চাচ্ছিলেন। দেখুন, প্রথমে আমি একটু বলি, এমপি সাহেব একটা কথা বলেছেন যে সরি, আমাদের জামাতের কেন্দ্রীয়, উনি বলেছেন যে মির্জা ফখরুল সাহেব জাতীয় পার্টি করতেন, তিনি কখনোই জাতীয় পার্টি করতেন না। আমি একটু কারেকশন করি, ইসলাম সাহেব ওই সময় ইলেকশন করে পৌরসভা মেয়র হয়েছেন। আমি বলতে চাই, আমাকে বলতে দেন, তিনি সরকারি কর্মকর্তা ছিলেন।
প্রথমে তিনি শিক্ষকতার পেশায় ছিলেন, তারপরে তিনি এসছেন, তিনি ঢাকা কলেজের শিক্ষক ছিলেন, ওখান থেকে উনি প্রশাসনের ক্যাডারে এসেছিলেন। তিনি তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বাড়ি এটি জিয়া রহমানের সময় তার পিএস হিসাবে তিনি কাজে যোগদান করেছিলেন, এবং তারপরে তিনি প্রশাসনের বিভিন্ন সেক্টরে কাজ করার পরে তিনি প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগ করে তিনি পৌরসভা নির্বাচন করেছিলেন স্বতন্ত্র বাইসাইকেল মার্কায়। সেখান থেকে পরে তিনি বিএনপিতে যোগদান করেন 90 সালে। যোগদান করে 90-এ তিনি বিএনপির নমিনেশনে তিনি ঠাকুরগাঁ থেকে নির্বাচন করেছিলেন। তারপর থেকে বিএনপির জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন, কৃষক দলের সভাপতি নির্বাচিত হন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, মহাসচিব ছিলেন, স্ট্যান্ডিং কমিটি মেম্বার ছিলেন। দীর্ঘ প্রায় 35-36 বছরের তার বিএনপির যে রাজনীতির ক্যারিয়ার, একজন পরীক্ষিত, স্বচ্ছ এবং সজ্জন রাজনৈতিক ব্যক্তি হিসাবেই তিনি কিন্তু পরিচিত। আর কর্নেল অলি সাহেব, হ্যাঁ, জিয়া রহমানের সাথে তার অবদান ছিল, কিন্তু এটাও তো ঠিক যখন এই আপনার এই 96-এর পরে যখন বিএনপি ক্ষমতায় আসলো 2001-এ নির্বাচনের মধ্য দিয়ে, তারপরে ধরেন জামাত, আওয়ামী লীগের যে তখন জ্বালাও পোড়াও আন্দোলনের পরিপ্রেক্ষিতে যখন লগি বৈঠার একটা শুরু হয়, এরপরে আপনার কর্নেল অলি সাহেব তো বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে এলডিপি গঠন করেছিলেন, কর্নেল অলি আহমেদ এবং বদরুদ্দৌলা চৌধুরী সাহেব। এটাও তো আমরা ভুলে যাইনি। তো এটা উনি কিভাবে মনে করলেন যে কর্নেল অলি সাহেব জামাতের ক্যান্ডিডেট হওয়ার পরেও এখন বিএনপির লোকরা তাকে ভোট দিবে? বরঞ্চ বিএনপির এই নির্বাচনে বিএনপির এমপিরা তো ভোট দিয়েছেই, এই রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির এমপিরা তো ভোট দিয়েছে, বিএনপির এমপির বাইরেও আরও 11টি ভোট এখানে সন্নিবেশিত হয়েছে। আমি মানে আশঙ্কা করছি এখানে জামাতেরও কেউ ভোট দিয়েছেন কিনা বিএনপি। না, জামাতের ভোট দেয়নি। তো যাই হোক, বিএনপি জোটে যারা ছিল সেখান থেকে 3টি ভোট, স্বতন্ত্র প্রার্থীদের থেকে 6টি, আর ইসলামী আন্দোলন একজন প্রার্থী। ইসলামী আন্দোলন তো আমাদের সাথে জোটে ছিল না, এর বাইরে ছিল, তারা সেই ভোটটা দিয়েছে। যাই হোক, তো আমরা মনে করি যে এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে নতুন একটা সৌন্দর্য প্রস্ফুটিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ছিলেন, তিনি কিন্তু আজ থেকে আর বিএনপির মহাসচিব নাই, তাই না? তো সে কারণে এখন আর তিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সকলের রাষ্ট্রপ্রধান। তিনি তার অভিজ্ঞতা দিয়েই এই রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার যে একটা আমরা আন্দোলন শুরু করছি, সেই আন্দোলনে তিনি অভিভাবকের ভূমিকা পালন করবেন, এটাই আমাদের সকলের প্রত্যাশা, দল মত নির্বিশেষে সকলে আমাদের প্রত্যাশা। এখন আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন যে জুলাই সনদ, গণভোটের রায় ইত্যাদি ইত্যাদি, বিএনপি কখনো বলে নাই যে জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন করবে না। বিএনপি বারে বারেই বলেছে আমরা যেই জুলাই সনদ আমরা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরা সকলে মিলে স্বাক্ষর করেছি। জামাতও নোট অফ ডিসেন্ট, শুধু বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়নি, সেখানে জামাতেরও নোট অফ ডিসেন্ট আছে। যেভাবে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেইভাবে আমরা কিন্তু নির্বাচনী ইশতেহারে সেটা লিখে আমরা জনগণের ভোট নিয়েছি। তো সেইটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এইখানে কোনো মানে আমাদের কার্পণ্য নেই। আমরা এই জন্য জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন করার জন্য আমরা সর্বদলীয় একটি কমিটি, সংসদের ভিতরে যারা সকল দলের মেম্বারদের নিয়ে একটা কমিটি আমরা ফর্ম করতে চেয়েছি। সেখানে বিরোধী দলের কাছ থেকে আমরা নাম চেয়েছি। তখন যদি তারা নামটা দিত, এতদিনে কিন্তু জুলাই সংসদের আলোকে সংবিধান সংশোধনের বিষয়টা অনেক দূর এগিয়ে যেত, হয়তো বাস্তবায়নও হয়ে যেত। কিন্তু এই যে তারা এটা করলো না, কি সংশোধন আর সংস্কার, আমি তো মনে করি এটা মধ্যে কোনো পার্থক্য নেই। ওনারা সংস্কার বলতে যেটা বোঝাচ্ছে নতুন করে সংবিধান লেখা, নতুন করে সংবিধান লেখার কোনো সুযোগ নাই। একটা রাষ্ট্রের সংবিধান একবারই লেখা হয়, এবং সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে সময়ের তুলনায় বা বাস্তবতার নিরিখে যদি আমার সেই সংবিধান পরিবর্তনের বিষয় থাকে, তো সংবিধানে তো উল্লেখ করা আছে সেই সংবিধান কিভাবে সংশোধন করতে হবে। সেটা অতীতে বাংলাদেশের সংবিধানে হয়েছে, ভারতের সংবিধানে বহুবার সংশোধন হয়েছে, বা অন্যান্য দেশের সংবিধানেও সেটা বারবার সংশোধন হয়েছে। আর সংস্কার বলতে ওনারা যদি মনে করেন যে সংবিধানের পুনর্লিখন, এটা এই ইয়েতে বিএনপি বিশ্বাস করে না। এখন 70 অনুচ্ছেদের যে ব্যাপারটা ছিল সেটা তো আজকে আমরা বলেছি যে এইটা সংবিধানে মানে জুলাই সনদে যেভাবে লেখা আছে সেটা আমরা বাস্তবায়ন করব। সেইটার আলোকে আপনার ভবিষ্যতে নির্বাচন হবে, কোনো অসুবিধা নেই। এখন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা 70 অনুচ্ছেদ শুধু কি এই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তা না, ভবিষ্যতে সকল নির্বাচনের জন্যই হবে, সকল সময়ের জন্যই হবে। তো সেই দিকে আমরা না দিকে তো ওনারা শুধু এটাকে বিতর্কের মধ্যে রেখে বিভ্রান্তির
বেড়াজালের মধ্যে এটাকে রাখতে চায় এবং সেই জন্য তারা মানে সংসদের ভিতরে যতটা না সোচ্চার, সংসদের বাইরে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করছে এবং দেশের যে একটা আরেকটি মানে গণ্ডগোল সৃষ্টি করে তারা মানে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে আমরা মনে করি। গণ অভ্যুত্থান পরিবর্তী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা মানুষ এখন আর পিছনের দিকে ফিরে যেতে চায় না। মানুষ এখন গঠনমূলক রাজনীতি চায়, গণতন্ত্র চায়, আইনের শাসন চায়, কর্মসংস্থান চায়, বেটার লাইফ চায় এবং সেখানে শান্তিতে বসবাস করতে চায়। এই সরকারি দল বিরোধী দলের ঝগড়া বিবাদের মধ্যে জনগণ আর এই সংঘাতে যেতে চায় না। ভাই আপনার কাছে আবার সেটাই আমাদের রাজনীতি যারা আমরা করি সেটাই ধারণ করা উচিত। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনারা সংসদে যতটা না সোচ্চার তার চেয়ে বাইরে বেশি সোচ্চার এবং বাইরে সোচ্চার থেকে বিশৃঙ্খলা তৈরি করতে চান, আর দেশে একটা গণ্ডগোল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান, এটি বলছিলেন প্রিন্স ভাই। জি বলছি, আমি তার আগে আমার প্রথম বর্ণনা বলেছিলাম যে ফখরুল সাহেব তিনি ওই সময় রাজনীতিতে এসেছেন, ওটা বলতে গিয়ে বিএনপি ভালো হয়ে গেছে। ওই সময় এসেছেন এবং 90 দশকে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন, ওটা বলতে গিয়ে জাতীয় পার্টি হয়ে গেছে। আমি দুঃখিত যে আসলে ইনফরমেশন যদি আমরা লাইভে আছি যে কারোর জন্য সমীচীন নয়। দেখুন, যেটা প্রিন্স ভাই বললেন, উনি ওনার মতো করে যেহেতু সরকারে ওনারা আছেন, ব্যাখ্যা ওনারা দিবেন। তা আমাদের সেখানে আসলে ব্যাখ্যা আছে। প্রথম হচ্ছে যে আমরা এই 6 মাসে এমন কোনো কার্যক্রম পদক্ষেপ নেই নাই যেটা বিগত রাজনীতির যে অভ্যাসটা সেটা আমরা চর্চা করেছি। কোনো হরতাল হয় নাই, অবরোধ হয় নাই, সহিংস কোনো যাদের সব নিয়মতান্ত্রিক আমার সাংবিধানিক রাইট, যেটাকে আমি যৌক্তিক মনে করব, জনগণ আমি অবশ্যই করব। এখন পর্যন্ত মানে সরকারকে অসহযোগিতা করা কিংবা আমরা একদম মৌখিক বক্তব্য হয়েছে তো হবেই, কিন্তু আগের মতো যে ট্রেডিশনাল রাজনীতি সেটি কিন্তু 24 পরবর্তী বাংলাদেশে পরিবর্তন হয়েছে এবং জামাত ইসলামী সহ 11 দল ঐক্য সেই পরিবর্তনকে ধারণ করে আমরা রাজনীতি করার চেষ্টা করছি। দেখুন ভাই যেটা বললেন যে আমাদের সংবিধান সংশোধনের ক্ষমতা পার্লামেন্টকে কে দিয়েছে? সংবিধান দিয়েছে নিঃসন্দেহে, এবং এই সংবিধানের ক্ষমতা বলে পার্লামেন্টের মেম্বাররা সংবিধান সংশোধন কিন্তু 17 বার কিন্তু হয়েছে। কিন্তু 17 বারে কি বাংলাদেশের কোনো প্রবলেম সলভ হয়েছে? পৃথিবীর বহু উন্নত রাষ্ট্রে কিন্তু সংবিধান খুবই কম পরিবর্তন হয়। আমাদের দেশে 55 বছরে 17 বার, অথবা আরও হতে পারে। আর সংস্কারের পাওয়ারটা কে দেয়? সংস্কারের ক্ষমতাটা জনগণ দেয়। তো এখন জনগণ আপনাকে সংস্কারের ক্ষমতাটা দিয়ে দিয়েছে। আপনি যেই প্রবলেমগুলো কখনো সংশোধন দিয়ে সুরা হবে না, কিংবা যেই সংস্কারগুলো হলো সংবিধানের বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করে দেবে। অতীতে 5ম সংশোধনী অসংশোধনী কিছু বেসিক স্ট্রাকচার আঘাত করেছে, এটা টিকে নিয়ে গিয়ে আলটিমেটলি আমাদের উচ্চ আদালতে টিকে নেয়। এখনও যদি আপনি রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য, আপনি আপার হাউস করবেন, 2 বারের বেশি কেউ থাকতে পারবে না প্রধানমন্ত্রী, এগুলো কি সংবিধানের বেসিক স্ট্রাকচারে আঘাত করবে না? কীভাবে এটা আপনি বলছেন? এখানে আপনি রাষ্ট্রপতি ক্ষমতা বাড়াবেন, কীভাবে আপনি বাড়াবেন? এই ক্ষমতাকে আপনাকে সংশোধন প্রক্রিয়ায় কি দিয়েছে সংবিধান আপনাকে? একটা নির্দিষ্ট কিছু গণ্ডি ঠিক আছে, এটুকু আপনি করতে পারবেন, কিন্তু আমাদের যে একটা যে কাঠামোগুলো দিয়ে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, সংশোধন বলেন আর সংস্কার বলেন, সেই ক্ষমতা তো জনগণই না। দিচ্ছে। এখন বলে এখন আপনি সংবিধানের মানে পার্লামেন্টের ক্ষমতা হলো সংশোধন করেছি আমরা, কিন্তু আমরা দেখেছি 17 বছর হয় না। এখন জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে আপনি এগুলোকে যাতে কখনো আর এই কাঠামো আসতে না পারে, আপনি যদি সেখানে আবার আপনি আগের জায়গায় চলে যান, তাহলে গণভোটটার অর্থ কি হলো? ওনারা কেন গণভোটের পক্ষে মতামত চেয়েছেন বলতে হবে। কেন ওনারা গণভোটের প্রস্তাবটা দিয়েছেন? কেন ওনারা একই দিন গণভোট করার জন্য বলেছেন? তা আপনি এত আলোচনা সবই অর্থহীন হয়ে যাবে আসলে ওনাদের ব্যাখ্যার কাছে। দেখুন, দ্বিতীয় যেটা হচ্ছে যেটা আমরা ইদানিং খেয়াল করেছি, এই যে ওনারা কিছু আইন করতেছেন না, ওনারা যে অধ্যাদেশগুলো সংস্কার রিলেটেড এগুলো কোনোটাই কিন্তু অনুমোদন করেন না। যেগুলো কম গুরুত্বপূর্ণ, যেগুলোর সাথে আমাদের রাষ্ট্র ফ্যাসিবাদী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেগুলো ওনারা অনুমোদন করে দিয়েছেন, এগুলো স্বীকার করেন। দেখুন, আমরা খেয়াল করলাম এই যে গুম প্রতিরোধ প্রতিকার আইন হচ্ছে না, যে সিস্টেমে আইনটা খসড়া তৈরি করা হয়েছে, আপনি অভিযোগ করবেন পুলিশের কাছে, তদন্ত করবে, যদি অভিযোগ প্রমাণিত না হয় 5 বছরের জেল। আপনি আগেই বলছেন খবরদার তুমি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। হোয়াট ইজ দিস? আপনি তাকে হাতটা বেঁধে দিচ্ছেন, অভিযোগ নিয়ে কেন সে আসবে? আগে কি এটা ছিল? আগে তদন্ত সংস্থা অভিযোগ করতো, আপনি আসে মানবাধিকার কমিশন, বলছেন তদন্ত সংস্থা, তারা তদন্ত করতে পারবে। যদি অভিযোগটা আসে কার ব্যাপারে? আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে, তখন এটা তদন্ত আইন শৃঙ্খলা বাহিনী করবে। কি একটা নির্মম পরিহাস! আপনি এটা আইন কেন করছেন? আপনি এই আইন করে তার সুফল জনগণ পাবে,
এটি মনে এটি এমন একটা কাঠামো করা হচ্ছে যে আমরাও থাকবো, তোমরাও থাকো, মিলে সবই কাজ সেখানে হবে। মানে আপনি যারা অপরাধ করবে তারা যখন তদন্ত করবে, আবার কয়দিনের সেই তদন্ত প্রতিবেদন তাও কিন্তু উল্লেখ করা হয়নি। মানে এটা জনগণের অসম্য দেখানো হচ্ছে। বহু কিছু আছে, আলটিমেটলি ওনারা যে আইনগুলোই করবেন, মানবাধিকার বলেন, গুম প্রতিরোধ বলেন, দুদকের চেয়ারম্যান, দুদক সংস্কারের প্রস্তাবনা ছিল না, কিভাবে হবে? ওনারা নিয়োগ দিয়ে দিয়েছেন দুদক চেয়ারম্যান, দিয়েছেন না তো কোথায় মারলেন? আমাদের যিনি আছে ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন, ওনাকে অভিনন্দন জানাই, উনি একজন পলিটিশিয়ান, একসময় স্টুডেন্ট পলিটিক্স করেছেন, মোস্ট ওয়েলকাম। তিনি বলেন 2 দিন আগে বলেছেন কি যে 31 দফার 32 সব বাস্তবায়ন হয়ে গেছে। তো এই যদি ওনাদের বাস্তবায়নের চিন্তাটা হয় আমি যেরকম করবো সেরকম হবে, আলটিমেটলি তার সুফল আমি বলছি দায়িত্ব নিই। এই যে এগুলো করা হচ্ছে না, এটি কারোর জন্যই। আমরা যারা রাজনীতি করি, যারা জনগণের সাথে কৃত ওয়াদা আমরা ভঙ্গ করি, হয়তো সাময়িক মনে হচ্ছে আমি বিজয়ী হচ্ছি, কিন্তু টুডে অর টুমোরো আপনি হেরে যাবেন, পরাজিত হবেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবেন, টাইম উইল সে। আমরা আশা করি না এই জায়গায় কেউ যাক, তার আগে শুভবুদ্ধির উদয় হোক, জনগণ চিন্তা লালন করুক, জন আকাঙ্ক্ষাকে সম্মান করুন, জনপ্রত্যাশা পূরণ করুন, এবং সংস্কার প্রক্রিয়াকে কোনো রকম গোজামিল দিয়ে না নিয়ে সিরাতে মুস্তামকে দিকে আপনার চলে আসেন। দেশের ভালো হবে, বিএনপির ভালো হবে, আমাদের সবার জন্য ভালো হবে। জি রনি ভাই, আজকে রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানা সহ 6 জন এমপি ভোট দেননি। এর মধ্যে 2 জন বিদেশে আছেন অসুস্থ। আর রুমিন ফারহানা কেন ভোট দেননি তার একটি ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি 3টি কারণ বলেছেন। আমি কারণ 3টি একটু পড়তে চাই। এই নির্বাচন অর্থহীন এবং প্রহসনের ভোট না দেওয়ার পক্ষে তিনি একটি কারণ দিয়েছেন। আর আরেকটি কারণ বলছেন যে তার কাছে মনে হয়েছে নির্বাচন অর্থহীন, কারণ ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কি তা সবার জানা, তাহলে এটাকে ভোট কেন বলবো? সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়। 3টার মধ্যে 2টা কারণ বললাম। আপনার কি একমত কিনা তার বক্তব্যের সাথে? এটা ওনার বক্তব্য, ওনার পজিশন। আমার তো এই বক্তব্যের সাথে একমত হওয়ার কোনো কারণ নেই, দ্বিমত হওয়ারও দরকার নেই। কারণ হলো এখানে নির্বাচন প্রক্রিয়াটা যেটা বন্ধ ছিল দীর্ঘ, মানে দ্বিতীয়বারের মতো মাত্র এটা হলো, এবং ডেফিনেটলি নির্বাচন প্রক্রিয়া শুরু করাটা এটা একটা বড় অগ্রগতি, এবং সেখানে বিরোধী দল অংশগ্রহণ করেছে, সরকারি দল অংশগ্রহণ করেছে, এবং অনিশ্চয়তা, সমস্ত নির্বাচনই অনিশ্চয়তা, এই কথা তো মুস্তফা আপনি বলে দিতে পারেন না। এমন বহু জায়গায় আছে যে একজন প্রচণ্ড জনপ্রিয়, তাকে পরাজিত করা সম্ভব না, এটা জেনেও নতুন যিনি জনপ্রতিনিধি হতে চান তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সমস্ত তো ফলাফল অনেকটা নির্ধারিতই থাকে, কারণ বোঝাই যায়। তো ফলে এই সমস্ত কথা বললাম। আরেকটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার কথা একটু আগেই বললাম। যখন বিএনপির প্রতিনিধিত্ব করতেন রুমিন ফারহানা, এবং রুমিন ফারহানা যখন প্লটের আবেদন করলেন, এবং যখন বিএনপির নেতাকর্মীরা প্রত্যেকেই তাকে প্রত্যাখ্যান করলেন, করলেন, এবং তখন কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুমিন ফারহানার পক্ষে দাঁড়িয়েছিলেন, তাকে শেল্টার দিয়েছিলেন, তাকে সমর্থন করেছিলেন, তাকে রক্ষা করার উদ্যোগ নিয়েছিলেন। সেটা সাক্ষী আমি নিজে। সো আজকে তার কাছে এই নির্বাচন অর্থহীন মনে হচ্ছে না। তার মানে আপনার যখন পজিশন চেঞ্জ হয়, যখন আপনার সুবিধার বাইরে চলে যায় জিনিসগুলো, তখন আর সেটার কোনো অর্থ থাকে না। আপনার ব্যক্তিগত সুবিধা সুযোগ এগুলো নিশ্চিত হইলে পরে সেটা খুব অর্থপূর্ণ হয়। তো এই সমস্ত রেটরিক্যাল বক্তব্যর কোনো গুরুত্ব নাই। কিন্তু এখানে আরেকটা জায়গায় আমাদের ভাই যেখানে আলাপ করলে সংস্কার প্রক্রিয়া নিয়ে যেটা আলাপ হচ্ছে, এটা দেখেন, এটা সত্য, আমরা একটা সাংবিধানিক ফ্যাসিবাদের মধ্যে ছিলাম, এবং এই সাংবিধানিক ফ্যাসিবাদ থেকে বের হওয়ার জন্য আমাদের সংস্কার লাগবে, সংবিধান সংস্কার লাগবে, গুম কমিশন এবং আপনার মানবাধিকার কমিশনের সংস্কারগুলো লাগবে, এবং এই সংস্কারগুলোর প্রক্রিয়াটাও হইতে হবে লেজিট এবং এথিক্যালি কারেক্ট। মানে সেটার জন্য পার্লামেন্টারি ডেমোক্রেসির এটা সুবিধা বলেন অসুবিধা বলেন, পার্লামেন্টের মধ্য দিয়ে এটা হতে হবে। এবং আমার ধারণা তারেক রহমান একটা সুবর্ণ সুযোগ পেয়েছেন, এবং এই সুযোগটা উনি কাজে লাগাবেন। সেই সুযোগটাতে অংশগ্রহণ করার একটা ব্যবস্থা কিন্তু, অপরচুনিটি কিন্তু বিরোধী দলদেরও ছিল, শুধু জামাত না, অন্যান্য বিরোধী দল বা স্বতন্ত্র প্রার্থী যারা, তাদেরও ছিল। কারণ হলো আপনি এই যে সংবিধান সংস্কার বলেন, সংশোধন বলেন, যে কমিটিটা করা হচ্ছে পার্লামেন্টের মাধ্যমে যেটা করা হবে, সেখানে যদি আপনি আপনার ভয়েস আপনি যদি হাজির রাখতেন, তাহলে এই সরকার যদি কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া রেখে দেয় সংবিধানের মধ্যে, এটা রেকর্ডের জন্য থাকতো। কারণ সংবিধান সংশোধন কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি 72 সালের সংবিধান সংশোধনী বা সংবিধান প্রণয়ন বিষয়ক বিতর্ক দেখেন, সেই বিতর্কে হাফিজুর রহমানের বক্তব্য, সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য এবং সন্তোষ লারমার বক্তব্য আজও কিন্তু স্টাডি করা হয়। কেন স্টাডি করা হয়? যে 72-এর সংবিধানে যে ত্রুটিগুলো আজও রয়ে গেছে, তাদের বক্তব্য আমলে নিলে সেই ত্রুটিগুলো দূর করার সুযোগ হইতো। ফলে একইভাবে এখন
তারেক রহমান একটা ডেমোক্রেটিক লিডার হিসাবে, একটা লিবারাল ডেমোক্রেটিক লিডার হিসাবে উনি সংবিধান, একটা গণতান্ত্রিক সংবিধান দেশকে উপহার দেওয়ার এই যে সুবর্ণ সুযোগ জনগণ ওনাকে দিয়েছে 2/3 মেজরিটির মধ্যে দিয়ে, এই সুযোগ তো লুফে নেবেন। আপনি কমিটিতে আসেন বা না আসেন তাতে কিছু আসে যায় না, আপনি তারা ঠেকাইতে পারবেন না। কারণ এখনো পর্যন্ত সংবিধানের যে কাঠামো, এই সংবিধানের কাঠামোর মধ্যে থেকে বিএনপি যথেষ্ট এই সংবিধানকে সংস্কার করার জন্য, বিএনপি পূর্ণ ম্যান্ডেট প্রাপ্ত জনগণের তরফ থেকে। ফলে এখানে আপনি যেভাবে পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন, বিতর্ক তৈরি করছেন, যুক্তি দিচ্ছেন, কাউন্টার দিচ্ছেন, একইভাবে এই কমিটিতে থেকেও আপনি এটা করতে পারতেন। যদি নাও পারেন, আপনি অন্ধ হলে প্রলয় বন্ধ থাকবে না, আপনি ট্রেনে না উঠলেও ট্রেন ছেড়ে দিবে তখন। এবং তারেক রহমান এই চ্যালেঞ্জটা গ্রহণ করে যদি একটা ডেমোক্রেটিক সংবিধান দিয়ে ফেলতে পারেন, ইতিহাস তাকে আজীবন মনে রাখবে। যেখানে আমরা হাসিনা মুজিবীয় সাংবিধানিক ফ্যাসিবাদ যেখানে বলছি, হ্যাঁ, লোকজন যেভাবে ঘৃণা করে প্রত্যাখ্যান করছে, ঠিক এটার উল্টাটা একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের, গণঅভ্যুত্থানের পরে দেশ পুনর্গঠন করার যে প্রকল্প নিয়ে হাতে নিয়েছেন, সেখানে একটা অমর অক্ষয় লিডারশিপ হিসেবে উনি কিন্তু নিজের অবস্থান করার একটা সুবর্ণ সুযোগ, একটা ঐতিহাসিক সুযোগ কিন্তু উনি পেয়ে যাচ্ছেন। সেই সুযোগে পার্টিসিপেট করে আপনি মোর ডেমোক্রেটিক রাইট চর্চা করা, মোর পটেনশিয়াল পয়েন্টস যুক্ত করা, এইটা যদি করার সুযোগগুলো কাজে না লাগান, না নেন, তাহলে কিন্তু ইতিহাসে এটার কোনো ট্রেস থাকবে না। খুবই ঐতিহাসিক মুভমেন্ট কিন্তু এটা, সাংবিধানিক হিস্ট্রির দিক থেকে এটা 72-এর সংবিধান গণপরিষদ বিতর্ক যেরকম একটা ঐতিহাসিক মুভমেন্ট ছিল, একইভাবে এই যে নেক্সট কামিং যে সংবিধান সংশোধনী বিতর্ক শুরু হবে, পার্লামেন্ট হবে, এটা একটা ঐতিহাসিক মুভমেন্ট। আমি অন রেকর্ড বলে রাখতেছি, এটা একটা ঐতিহাসিক মুভমেন্ট ক্রিয়েট করবে আমাদের সাংবিধানিক রাজনীতির ইতিহাসের ক্ষেত্রে। এবং সেই মুভমেন্টে বিরোধী দল হিসাবে আপনি কতখানি ডেমোক্রেটিক, সেটার একটা পরীক্ষা, সেটার একটা চর্চার সুযোগ এই কাঠামোর মধ্যে কিন্তু আপনার ছিল। সেটা যদি আপনি নাও নেন, সেইটা সুযোগ আমার মনে হয় বিএনপি এবং বিএনপির লিডার তারেক রহমান একদম নিবে এবং একটা ডেমোক্রেটিক সংবিধান প্রণয়ন করবে। আর যে সংশোধনীর কথা বলা হলো, ধরেন ওই যে গুম এবং মানবাধিকার কমিশন, দেখেন ডক্টর ইউনূসের আমলে যেভাবে করা হয়েছিল, সেখানে অনেকগুলো গোজামিল ছিল, ভয়ঙ্কর রকম গোজামিল ছিল। গুমের আপনি শাস্তি রাখছেন 10 বছর, সংশোধিত আইনে যাবজ্জীবন রাখা হয়েছে। হ্যাঁ, আপনি বলছেন যে পুলিশকে তদন্ত করার এখতিয়ার দেওয়া হয়েছে। আচ্ছা, গুম কি শুধু পুলিশ করছে? আপনি হাসিনা আমলের গুমের হিস্ট্রি দেখেন, সবচেয়ে কম গুম বরং পুলিশের দ্বারা হয়েছে, বেশি হয়েছে র্যাব এবং অন্যান্য সংস্থার। এবং গুমের আয়নাগর টায়নাগর এগুলোর সাথে কি পুলিশ জড়িত ছিল না অন্যান্য সংস্থা জড়িত ছিল? তাহলে আপনি শুধুমাত্র পুলিশকে সিঙ্গেল আউট করছেন কেন, যে পুলিশই গুম করে আবার পুলিশই তদন্ত করে? তা আপনি এটা বলতে পারেন, হ্যাঁ, শুধুমাত্র পুলিশ না, তদন্ত করার জন্য আর আইনটা খসড়া হয়েছে, এখন এটা আইনটা পূর্ণাঙ্গ হয় নাই, সংসদে আলোচনা হবে, আপনার যুক্তিতর্ক আলোচনা হবে। এই যে আমরা যে কথা বলছি, এই পয়েন্টগুলো আশা করি সরকার আমলে নেবে। আমাদের শেষ করে দিয়ে, এটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা সাথে আপনি পুলিশ তদন্ত করতেছে, ওকে, আপনি পুলিশকে প্রফেশনাল করেন, বিশ্বাসযোগ্য করেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি আরেকটা বাহিনীকে ক্রস চেকের সুযোগে রাখেন, কিন্তু পুলিশ করতে পারবে না, তাদের রাষ্ট্র চলবে কীভাবে? জি, আপনার কাছে আবার আসবো প্রিন্স ভাই। আর যেটি আতিক ভাই বলছিলেন যে আপনারা 2/3 মেজরিটির দোহাই দিয়ে বা ক্ষমতার বলে আপনারা এখন যেটা করছেন আপনাদের কাছে মনে হচ্ছে ভালো, কিন্তু দিন শেষে মনে হবে যে আপনারা পরাজিত হচ্ছেন এবং আপনাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটার পরামর্শ তিনি দিচ্ছেন সংস্কারগুলো ইস্যুতে। দেখুন, ওনারা বারবারই কিন্তু সেই পুরনো রাজনীতির ধারায় ফিরে যেতে যাচ্ছেন। ওনারা মনে করছেন যে আওয়ামী লীগ যেরকম করে দেশ চালিয়েছে, বিএনপি বোধহয় সেভাবে দেশ চালাবে। কখনোই না। ইতিমধ্যে বিগত 6 মাসে বিএনপি সেটা প্রমাণ রেখেছে। বিএনপি জনগণের প্রতি আস্থা রেখে, জনগণের যে বিশ্বাস বিএনপির উপর স্থাপন করেছে জনগণ, সেটা আমলে নিয়ে বিএনপি কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে। এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে অনাড়ম্বর জীবন, তার যে মানবিক দৃষ্টিভঙ্গি এবং তার যে উদার রাজনৈতিক মনোভাব, সেটা ইতিমধ্যেই সেটা প্রমাণ দিয়েছেন। এবং জনগণও কিন্তু তার উপর আস্থা রাখছে। গতকালকে একটি জরিপ আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, সেখানেও জনগণের অধিকাংশ জনগণ তারেক রহমান এবং বিএনপি সরকারের উপর আস্থাই স্থাপন করেছে। এবং জামাত এনসিপির অধিকাংশ, মানে 60% 65% নেতাকর্মীরাও কিন্তু বিএনপি এবং তারেক রহমানের উপরে আস্থা স্থাপন করছে। সেই জরিপে সেটা কিন্তু এসছে। তো আমরা তাদেরকে বলতে চাই যে বিএনপিকে সহযোগিতা করুন। এই যে দেশ গঠনের যে আমরা যাত্রা শুরু করছি, এখানে আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেখানে যাব। তিনি কিছুক্ষণ আগে একটা কথা বললেন আতিক ভাই, যে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ সাহেব নাকি বলেছেন যে 31 দফার মধ্যে 32 দফা বাস্তবায়ন হয়ে গেছে। এটা রিজভী আহমেদ সাহেব কখনোই বলেন নাই।
আমি সার্চ দিয়ে দেখলাম সেই জিনিসটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে বিএনপি সেই দল যে 31 দফা দিলে 32 দফা বাস্তবায়ন করে, অর্থাৎ এর মধ্য দিয়ে মানে প্রতিশ্রুতি বাস্তবায়নের যে দৃঢ়তা সেটার কিন্তু তিনি বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বলেন নাই যে 31 দফা দিয়ে 32 দফা বাস্তবায়ন করে ফেলেছি, এই কথা কিন্তু আমরা বলি নাই, সালাউদ্দিন সাহেব বলেন নাই। আমি ওনাকে বলবো যে গুগলে সার্চ দিয়ে দেখেন যে সালাউদ্দিন সাহেব কি বক্তব্য দিয়েছেন। তো এই কথা বলে আসলে ওনারা জনগণকে এই ধরনের কথা বলেই বিভ্রান্ত করতে চায়। উনি কিছুক্ষণ আগে বললেন আতিক সাহেব যে 6 মাসে ওনারা এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে নাই যা বিগত আওয়ামী লীগে আমাদের মতো রাজনীতি বা এরকম। 6 মাসে ওনারা যেসব উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, যেরকম অরাজনৈতিক মানে বক্তব্য দিয়েছে, যে ধরনের আপনার মানে অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছে, অতীতে এরকম কেউ দেয়নি। অতীতে আমরা এরকম দেখি নাই। এবং মাঠে বিরোধী দল হবে না, কিন্তু গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কিন্তু এই রাজনীতির মানে এগ্রি করে না। গণ অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে গঠনমূলক রাজনীতি। সেই গঠনমূলক রাজনীতি কোথায়, সেটা তো আমরা বিরোধী দল থেকে পাচ্ছি না। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি আওয়ামী লীগের মতো শাসন করছে বা দেশ চালাচ্ছে এই 6 মাসে? 2 মিনিট সময় আছে। আমি সেটা আসছি, তার আগে যেটা আমাদের ইয়া ভাই বললেন, মানে ইয়া ভাই যেটা যে আমাদের সমালোচক রনি ভাই, যে গুমপদির অধ্যাদেশে ছিল না। দেখুন এই যে আমার কাছে এখানে আছে অধ্যাদেশের 4 নম্বরের ক্ষয়ে বলা আছে যে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ড হবে, সব লেখা আছে এখানে। 10 বছর এটা বন্ধ করা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10, মানে এটা আছে তো, কোনো অপশন রাখা হয়েছে, ছিল না বলা যাবে না সেখানে। দ্বিতীয় হচ্ছে যে আমরা দেশের যে 6 মাস সময় আমরা আসলে পেলাম, আসলে আমরা কি পেয়েছি, আসলে আমরা কি সুশাসন আসলে পেয়েছি? গুম আবার খুন কি বন্ধ হয়েছে? বিএনপির আভ্যন্তরীণ কোন দলে কি মানুষ হত্যা হয়েছে? সারা দেশে খুন কি কমেছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে উন্নতি সেখানে হয়েছে? আর এখন তো বিরোধী রাজপথে কোনো দিয়ে নেই আমরা, কিন্তু আমরা এখনও নিজেরা শান্তিপূর্ণভাবে আছি। কিন্তু ভবিষ্যতে যখন কঠোর আন্দোলনে যাবে তখন সরকারের এই চরিত্র ঠিক থাকবে কিনা এখনও কিন্তু বলা যায় না। কারণ আমরা দেখি যারা কর্তৃত্ববাদী হন তারা কিন্তু ধীরে ধীরে হন। কোনো সরকার এসেই তারা, এটি কখনো বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু ছিল না। বরং কাঠামো যদি আপনার ওই রকমই থাকে, এই সুযোগ যে কোনো সরকারি যখন তার বিরুদ্ধে কোনো মত যায়, যখন কোনো আন্দোলন গড়ে ওঠে, তখন তিনি চেষ্টা করেন তার জায়গা থেকে আন্দোলন ঠেকানোর জন্য ওই ক্ষমতাগুলো সেখানে প্রয়োগ করা হচ্ছে, যাতে এই পরিবেশ কখনো বাংলাদেশে না আসে। তার জন্য আমরা বলেছি রাষ্ট্র কাঠামোতে ভারসাম্য থাকতে হবে। এক ব্যক্তির যে ক্ষমতা দিয়ে আমরা দেখেছি বিগত সময়ে, সেখানে নিয়ন্ত্রণ থাকতে হবে, যাতে দেশটা সবাই মিলে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়। তার জন্য সেখানে আমরা বলেছি। এই জন্য আমরা মনে করি রাষ্ট্রতে সঠিক পথে থাকে, তার জন্যই যদি সংস্কারগুলো আমাদের হয় তাহলে কাঠামোগত পরিবর্তন আসবে এবং দেশে কখনো এক নায়কতান্ত্রিকভাবে রাষ্ট্র যে আমাদের সময় চলছে গণতন্ত্রের মোড়কে সে অবস্থা কিন্তু দেশ তখন থাকবে না। জি, অলি আহমেদ আজকে একটা কথা বলছেন যে এখন নিয়ন্ত্রিত গণতন্ত্র। অলি আহমেদের সাহেবের কথার কোনো লেজিটিমেসি আসে বলে আমি মনে করি না। কারণ হইল উনি জামাতের সাথে বিএনপির জোট কেন হইল, প্রিন্স ভাই মনে আছে, বলে দিবেন। সেই দুঃখে বিএনপির গালাগালি করে বাইরে হয়ে চলে গেল। আজকে উনি জামাতের মনোনীত প্রার্থী, ফলে যিনি তার নিজের মোরাল পজিশনের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতে পারে, তার কথাকে সিরিয়াসলি নেওয়াটা ঠিক হবে কিনা এটা আমি মনে করি জনগণ বুঝবেন। রাজনীতিতে শেষ বলে কথা নাই, কিন্তু কথা হলো পজিশনের একটা গুরুত্ব আছে। তাই বলে সকালে একটা বিকালে আর একটা বলবেন না। জোট ছিল না 20 বছর, এখন বিএনপির কথা বলতেছে না। জোট ছিল, এখন সহযোগিতা নাই। বিরোধী দল একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। রাজনীতি বহুত ভয়। তো আপনার এই যে কর্ম পরিষদ সদস্য, হ্যাঁ ভাই বলতেছে কি, ওনারা হরতাল করেন ঠিক আছে, কিন্তু ওনারা বট বাহিনী এবং ফটোকার্ড দিয়ে যে আক্রমণ করছে, এটা 10,000 হরতালের চেয়ে বেশি। রোমান্টিক হয়ে গেছে। আমাদেরকে আক্রমণ করে কে ভাই? আপনাদের কারা? আমি আজকে স্পেসিফিক্যালি জামাতের বিরুদ্ধে বলতে চাইছিলাম না। যেখানে প্রিন্স ভাই আছে, ওনারা আছে দুইজন দিলাম, আমি প্রপার নিরপেক্ষ হইতে চাইছিলাম, কিন্তু সুযোগ দিলেন না আপনারা। কারণ এতগুলো ভুল ইনফরমেশন আপনি দিচ্ছেন। যেমন 10 বছর কারাদণ্ডের বিধানের কথা, এটা তো আমি ভুলবেন না, যাবজ্জীবন বা 10 বছর, 10 বছরের কথা। এবং এই প্রস্তাবিত পরবর্তী সময়ে যখন যেটা করা হলো, সে 10 বছরটা বাদ দিয়ে যাবজ্জীবন রাখা হয়েছে। আমি তো এই কথাটাই, আইনি অপশন থাকাটা ভালো। এখন আইনে অপশন থাকাটা ভালো আপনাদের সুবিধার জন্য, যদি অপশন থাকাটা ভালো। কিন্তু গুমের মতো একটা ভয়াবহ অপরাধ। শুনেন, গুমের সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বিএনপি। আপনি পরিসংখ্যান দেখেন, যেখানে পরিসংখ্যানে জামাত শিবির বেশি, জামাত শিবিরের তারকারা বেশি, হ্যাঁ, কিন্তু বিএনপি যে পরিমাণ গুম হয়েছে
সেটা জামাত শিবিরের জাস্ট 5 গুণ। আমার কাছে সোর্স আছে, হ্যাঁ 5 গুণ, জাস্ট 5 গুণ গুম হয়েছে। এবং বিএনপির গুম হওয়া এবং জামাতের গুম হওয়ার ফেরত আসার সংখ্যা হলো 99%, এবং বিএনপির 70% ফেরত আসে নাই। একদম এখনই পাঠাচ্ছি, 70% লোক এখনো আসে নাই। ফলে সবকিছু নিয়ে যে রাজনীতি করা, হ্যাঁ আপনারা এখন আওয়ামীবিহীন কাঠামোতে একটা এখানে একটা আলাপ আসলো যে সরকার স্বৈরাচার। দেখেন, স্বৈরাচার হওয়ার জন্য সরকারে যাইতে হয় না, আপনি বিরোধী দলে থেকেও স্বৈরাচার হইতে পারেন। কিভাবে? সেটা আওয়ামী লীগ দেখাইছে, 96 সালে আওয়ামী লীগ দেখাইছে, এবং আপনারা তার সহযোগী ছিলেন। 86 সাল থেকে এটার প্র্যাকটিস শুরু করছেন আপনারা একসাথে যৌথভাবে। তো ফলে সরকারি দল বা ফেসিবাদ, স্বৈরাচার বলতে শুধু সরকার, ক্ষমতা, বন্দুকের নল, এটা না। আপনি কোন ধরনের রাজনীতি করেন, আপনার রাজনৈতিক আদর্শটা কি, আপনি কিভাবে আপনার ভিন্ন মতকে এঙ্গেজ করেন, তার মধ্য দিয়ে বোঝা যায় আপনার মধ্যে স্বৈরাচারী টেন্ডেন্সি আছে কিনা, আপনার মধ্যে ফ্যাসিবাদী টেন্ডেন্সি আছে কিনা। তো ফলে এখন আওয়ামী উত্তর পরিবেশে বাংলাদেশ পুনর্গঠন প্রকল্পে ডেফিনেটলি এখানে বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই যে সরকারের 6 মাস হয়েছে, এই 6 মাস নিয়ে নানা রকম পক্ষে বিপক্ষে প্রশংসা, নিন্দা, আলোচনা হচ্ছে। বিরোধী দলের তো একটা মূল্যায়ন দরকার 6 মাসের, তাই না? বিরোধী দল কেমন পারফর্ম করলো, বিরোধী দলের পারফর্ম মূল্যায়ন যদি আমরা করতে যাই তাহলে তো আরো হতাশাজনক চিত্র। বিরোধী দল কেন মানে আপনার হরতাল চাচ্ছেন? আপনাদের মূল্যায়ন দরকার নেই, আপনারা বিরোধী দল হইছেন। কে বলছে এটা আপনাকে? এটা আপনারা খারাপ বলি নাই, আপনারা পৃথিবীর সবচেয়ে ভালো, বাংলাদেশের আপনাদের চেয়ে ভালো বেস্ট বিরোধী দল জামাত ইসলামী, বেস্ট। শুধু জামাত বিরোধী দল না, পৃথিবীর সবচেয়ে বেস্ট জিনিস জামাত ইসলাম। যাদের জান্নাতের টিকিট বিক্রি করতে পারে তারা খারাপ না। না ভাই শুনে আপনি বলছেন আপনার মূল্যায়ন হতে পারে। আচ্ছা, আমার টাইম দেখায় ফেলেন না শেষ মুহূর্তে। আপনি লাস্ট বলছেন না বিরোধী দল বাংলাদেশ বেস্ট বিরোধী দল, কখনো পাবেন না এটা আপনারা। শুধু বিরোধী দল কেন, ঐক্যবদ্ধ করা, পৃথিবীতে জামাত ভালো আর সব খারাপ, এটাই তো মডেল, এটাই তো সায়েন্স। বিকল্প প্রস্তাব দেওয়া এরকম কখনো বাংলাদেশ ছিল না। এবং পুরো হাউস যখন 50 সেকেন্ড প্রায় 50 সেকেন্ডের মধ্যে উনি নিয়ে নিছে আড়াইশো মিনিট। না আপনি 50 সেকেন্ড চাইলে হবে না, আমার সময় একেবারে শেষ, আপনার সময়গুলো নিয়ে নিছে আতিক ভাই। এই ছিল আমাদের আজকের আবার দেখা হবে একই সময়।